ভক্তির জগতে ছেলেটা বড় হচ্ছে। দেখতে 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 বিহারীর বয়স হলো 5 বছর। আগো ছেলে যদি বড় হয় খরচা বাড়বে না কমবে? কিন্তু আয় কি বেড়েছে। দেখতে দেখতে ঘরে অভাব এলো। অভাবটা এখন চরমে। চরম অভাব কাকে বলে জানেন? যদি কোনো বাড়িতে পেট পূরণ দুবেলা দুমুঠো বিলাসিতা নয় বাবা, শাক অন্ন, সেটাও যদি পেট পূরণ না পাওয়া যায় তার মতো চরম অভাব আর কিছুতেই হয় না। খাওয়ার অভাবটা হচ্ছে চরম অভাব, যেটা আজকে মায়াবতী মায়ের ঘরে হচ্ছে। বিহারীর সবটা হচ্ছে খাওয়া দাওয়া পড়া, কিন্তু মায়ের হচ্ছে না। নিজে না খেয়ে সন্তানের বদনে খাবার যিনি তুলে দিতে পারেন তিনি হলেন আমার মা। মায়ের শতচ্ছিন্ন আঁচল দিয়েও যদি ছেলেটাকে একটু ঘিরে দেয়, তরবারিরও ক্ষমতা নেই ওই ছেঁড়া আঁচল ভেদ করে সন্তানের গায়ে আঘাত আনতে পারে। মা হলো এমন। কিন্তু ধীরে ধীরে মায়াবতী ক্ষীণ হয়ে যেতে শুরু হলো, শরীরটা শুকনো হয়ে যেতে শুরু হলো। কিন্তু করবোটা কি? বিহারী বুঝতে পারলো আমার ঘরে অভাব আছে। বিহারী প্রায় দিন খেয়াল করে তার মা রাতের বেলায় না খেয়ে ঘুমিয়ে যায়। বিহারী অনুভব করলো আমার ঘরে অভাব, আমাকে কিছু করতে হবে। চিন্তা করো, 5 বছরের ছেলেটা বুঝে নিল ঘরে অভাব, আমাকে কিছু করতে হবে। আর বাবা এখন বাবা উচ্চ শিক্ষায় শিক্ষিত করে 25 বছরের ছেলেটা বলে বাবা ওই চাষের জমিতে চাষ করছে করুক, আমি কাদায় নামতে পারবো না বাবা। কেন বলো তো? আমার বিহারীর পেটে কি বিদ্যা আছে, শিক্ষা আছে? আছে। কি শিক্ষা? সামাজিক শিক্ষা। কিন্তু তুমি তোমার ছেলেটাকে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করেছো, সামাজিক শিক্ষাটা তার মাথায় নেই। তাই তো মানুষ মাত্রেই শিক্ষিত কিন্তু মানুষ নয়। বোঝা গেল? বোঝা যায়নি? মানুষ মাত্রেই শিক্ষিত কিন্তু মানুষ নয়। মানে যার ঘরে 20টা সার্টিফিকেট পাওয়া যাবে, পুঁথিগত বিদ্যায় শিক্ষিত, ভালো চাকরি পেয়েছে, তাকে আমি শিক্ষিত বলতে পারবো। কিন্তু তার বাবা মা যদি বৃদ্ধাশ্রমে থাকে তাকে আমি জানোয়ার বলতে পারি, কারণ তার মধ্যে পুঁথিগত বিদ্যা থাকলেও সামাজিক শিক্ষা নেই। কিন্তু যে চাষি চাষ করে খায়, পুঁথিগত বিদ্যা নেই, সকাল বেলায় বাবা মাকে প্রণাম না করে ঘর থেকে বেরোয় না, ওই মানুষটাকে আমি শিক্ষিত বলতে পারবো, মানুষও বলতে পারবো। কেন? তার মধ্যে পুঁথিগত বিদ্যা না থাকলেও সামাজিক শিক্ষাটা আছে। হরিবল হরিবল। রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, হ্যাঁ, তুমি কতটা, তোমার মধ্যে কতগুলো ডিগ্রি নিয়েছো, কেউ দেখবে না যে ওই শিক্ষিত মানুষটা যাচ্ছে, কেউ বলবে না একজন পড়ে গেছে, হঠাৎ করে একজন পড়ে গেছে, তোমার মান সম্মান আছে, আমি কি তুলবো? হ্যাঁ, আমি এত শিক্ষিত মানুষ, আমি কি ওর গায়ে হাত দেবো? এই টাকা নোংরা জামা কাপড় পরে আছে, পাশ কাটিয়ে চলে যাবে, কেউ তোমার দিকে দেখবে না। হ্যাঁ, একটা চাষি বা যে বাড়ি বাড়ি জন খেটে খায়, সে ছুটে এসে তুলে ধরছে, দাদা লাগেনি তো, ওই মানুষটাকে দেখে বলবে বাহ, মানুষটা খুব ভালো। এই জায়গায় এসে ওমা ওই ছেলেটা বুঝে গেল আমাকে কিছু করতে হবে, কিন্তু কি করব? বিহারী ওই মায়ের মতো একটা বড় বাড়ির সামনে গিয়ে ডাক দিচ্ছে। হ্যাঁ, একটা বড় বাড়ি, সেই বাড়িটার সামনে ডাক দিচ্ছে, বাবু বাবু গো, বাড়িতে কেউ আছো বাবু? বাবু ও বাবু, বাবু বাবু গো, কেউ কি বাড়িতে আছো? কে? ও বাবু, বাবু একটু বেরিয়ে আসবে। ও বাবু। বেরিয়ে এলো ভদ্রলোক। কে তুই? আমার নাম
আমার নাম বিহারী লাল। কি চাই তোর? ও বাবু, তোমার ঘরে আমায় একটা কাজ দেবে? ও বাবু, দাও না, দাও না, তোমার ঘরে একটা কাজ দাও না। হ্যাঁ গো, 5 বছরের ছেলে যদি তোমাকে এসে বলে তোমার ঘরে একটা কাজ দাও, তুমি দেবে? হ্যাঁ কি না? দেবে না? এই ছেলে, আমার সঙ্গে তুই মজা করছিস? গ্রামের বড় বড় মানুষ আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় পায়, আর এতটুকু ছেলে তোর এত সাহস, তুই আমার সঙ্গে মস্করা করতে এসেছিস? ও বাবু, বিশ্বাস করো, আমি তোমার সঙ্গে মজা করছি না। ও বাবু, আমি তোমার সঙ্গে মজা করছি না, সত্যি বলছি। দাও না একটা কাজ, দাও না, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। দাও না একটা কাজ। এই, আবার মজা করে, যা বেরিয়ে যা বলছি এখান থেকে। ছেলেটাকে যখন তাড়িয়ে দিচ্ছে, ছেলেটা বাবু দুটো চরণ জড়িয়ে ধরে বলে, বাবু যাবো না, আমি যাবো না। তুমি তাড়িয়ে দিলে আমি যাবো না, আমাকে একটা কাজ দিতেই হবে। ছাড়, ছাড় বলছি আমার পা দুটো। না, ততক্ষণ না তুমি কাজ দেবে আমি তোমার পা দুটো ছাড়বো না। এইদিকে বাবু বলছে ছাড়, আর ছেলেটা বলছে ছাড়বো না। কি হবে মা? চিৎকার চেঁচামেচি হচ্ছে। ঘর থেকে একটা মিষ্টি গলা ভেসে আসছে। কি হয়েছে গো? কিছু না তো চিৎকার। আরে দেখো না, কে কাদের ছেলে এসে পা দুটো ধরে বলছে কাজ চাই। কই দেখি দেখি দেখি। বাবু স্ত্রী বেরিয়ে এসেছে। বাহ, ভারী মিষ্টি দেখতে তো ছেলেটাকে। এই খোকা শোন, এই ছেড়ে দে, ছেড়ে দে, পা দুটো ছেড়ে দে, আমার কাছে। বাহ, কি মিষ্টি দেখতে দেখো ছেলেটাকে। কাছে টেনে জড়িয়ে ধরেছে। এটা হচ্ছে একটা নারী আর একটা পুরুষের মধ্যে তফাৎ। জড়িয়ে ধরেছে। কি নাম তোর খোকা? আমার নাম, আমার নাম বিহারী লাল গো, বিহারী লাল। বাহ, সুন্দর নাম তো। এখানে কেন এসেছিস? কি চাই তো? ও মা, মা গো, তোমার ঘরে আমায় একটা কাজ দেবে? দাও না মা। মা হাসছে আর বলছে, ও বুঝেছি, হ্যাঁ, বাড়িতে মা নিশ্চয়ই বকা দিয়েছে আর অভিমান করে ঘর ছেড়ে ছেলে বেরিয়ে এসেছে, এবার কাজ খুঁজছে। না মা না, আমার মা যে আমাকে বকা দেয় না। তবে কাজ কেন খুঁজছো? দেখো বাবা, কাজ সবাইকেই করতে হয়, নির্দিষ্ট বয়স অনুপাতে নির্দিষ্ট কাজ বরাদ্দ সবার জন্যই আছে। বিহারীর যে বয়স, এই বয়সে বিহারীর কাজ কি? কি কাজ? ও মা, বিহারীর কাজ কি? পড়াশুনো করা, খেলাধুলো করা। তা তুমি পাঠশালায় যাবে, পড়াশুনো করবে, খেলাধুলো করবে, তা তুমি পাঠশালায় যাও না? না। ও বুঝেছি, পাঠশালায় যাও না, এই জন্যই হয়তো মা বকা দিয়েছে। না মা না, আমার মা আমাকে বকা দেয়। তবে তুমি পাঠশালায় যাও না কেন? ভাগো, পাঠশালায় যাব, কি করে যাব বলো? যে মানুষটা হাতে ধরে পাঠশালায় নিয়ে যায়, আমার জীবনে তো সেই মানুষটাই নেই। মা, আমার বাবা নেই গো, মা গো, আমার বাবা নেই। ওগো মা, আমার জীবনে বাবা ডাকে মা, আমার বাবা নেই গো মা, আমার বাবা নেই। মা, কি আমাকে পাঠশালায় নিয়ে যাবে? খেলতে যাওয়ার কথা বলো, আমি খেলতে যাই। রাধে রাধে। ও মা, বলছি আমি খেলতে যাই। জানো মা, খেলতে খেলতে যদি কোনোদিন আমরা ভুলে যাই, আমাদেরকে বাড়ি ফিরতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ভুলে যাই তো। সন্ধ্যা হয়ে গেলে সবার বাবা তাদেরকে নিতে আসে। বিশ্বাস করো, আজ পর্যন্ত কোনোদিন আমার বাবা আমাকে ঘর ফিরিয়ে নিতে আসে। আমার বন্ধুদের বাবারা কত সুন্দর খেলনা এনে দেয়, আমাকে দেখিয়ে বলে, দেখ দেখ বিহারী দেখ। আমার বাবা আমাকে দিয়েছে, কিন্তু
কিন্তু আমার বাবা কোনোদিন আমাকে কোনো খেলনা দেয়নি, আমাকে কোনোদিন ভালোবাসেনি, আমাকে কোনোদিন আদর করেনি। বলতে পারো আমি কি অপরাধ করেছি মা? বলতে পারো আমি কি এমন দোষ করেছি? কেন আমার বাবা আমাকে ভালোবাসে? বলতে পারো মা, কেন আমার বাবা আমাকে আদর করে না, জড়িয়ে ধরে না অন্যদের মতো? আমার বাবা কেন আমাকে কাছে টেনে? খোকা, তোর বাবা কোথায় জানো মা? একদিন আমি আমার মাকে জিজ্ঞেস করেছিলাম, মা সবার তো বাবা আছে, আমার বাবা কোথায়? আমি দেখেছি আমার মায়ের চোখে সেদিন আমি জল দেখেছি। আমার মা কাঁদতে কাঁদতে আমার ঘরে থাকা রাধা মাধবের দিকে আঙুল দেখিয়ে বলে দিয়েছিল, তোর বাবা কোথায় ওই রাধা মাধব জানে। তুমি শুনবে হারি, আজকের পর থেকে কোনোদিন তুই আর তোর বাবার কথা আমাকে জিজ্ঞেস করবে না। তবে তোকে বলে রাখি, শোন, তুই যতই ডাক আর যতই কাঁদিস, তোর বাবা আর কোনোদিন তোর কাছে আসবে না। কৃপাময় তুমি করুণাময়, ওহে গৌর হরি। বাবা হারা ছেলেটা কত কষ্ট। হ্যাঁ রে, এই শোন, তোদের সংসার কি করে চলে? আমার মা চালায় কি করে? আমার মা পরের বাড়িতে কাজ করে জানো মা। আমার ঘরে বড় অভাব, যা পায় তা দিয়ে আমার সেবা হলেও আমার মায়ের সেবা হয় না। দাও না তোমার ঘরে একটা কাজ। বেশ, কিন্তু তুই যে বড় ছোট বাবা, তুই কি কাজ করবি? ও মা, আসার সময় দেখলাম তোমার ঘরের বাইরে একটা গোশালা আছে। গোশালা মানে গোয়াল ঘর, অনেকগুলো গরু বাঁধা আছে, ওই গরুগুলোই চড়াতে দাও। হ্যাঁ রে, তুই পারবি? হ্যাঁ, অত বড় বড় গাভী তুই পারবি? আচ্ছা ঠিক আছে, একদিন দাও, যদি না পারি পরের দিন থেকে আর দেবে না। বেশ, কাল থেকে আয়। বাড়ি ফিরে এসে মাকে সব জানিয়েছে, মা তো কিছুতেই যেতে দেবে না। এই বিহারি, আমি তোকে যেতে দেব না, কত ছোট তুই। শোনো মা, আমি কথা দিয়ে এসেছি, একদিন যেতে দাও, কথা তো রাখতে হবে বলো। আর তুমি যদি না চাও আর আমি যদি না পারি, পরের দিন থেকে আর যাব না। বেশ, পরের দিন সকালবেলায় উঠে ছোট্ট বিহারি মায়ের চরণে প্রণাম করে বলছে, মা বিদায় দাও, মা বিদায় দাও। শোন বাবা, যাচ্ছিস যা, তবে সর্বদা যেন মুখে দয়াময়ের নাম থাকে। ওই দয়াময়ী হলো এমন বন্ধু যে নিঃস্বার্থে সাহায্য করে, স্থান কাল পাত্র কিচ্ছু বিচার না করে। তুই যদি ডাকতে পারিস, সেখানেই সে পৌঁছে গিয়ে তোকে বিপদ থেকে রক্ষা করবে। তাই তাকে কোনোদিন ভুলে যাস না। বেশ মা, মায়ের থেকে বিদায় নিয়ে ওই বাবুদের বাড়ি থেকে গাভী নিয়ে মাঠে চড়াচ্ছে ছোট্ট বিহারি, আর বদনে দয়াময়ের নাম গাইছে। আধার যাবি একা আমি, খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো দয়া, হাত ধরে পার করে নিও গো আধার যাবি একা আমি, কুচি গো তোমার,
ভাবে গাভী চড়াতে যায়, কাজ তো ভালোই হয়েছে। তাই মা চিন্তা করলো, দেখো ছেলের সঙ্গ যদি মা দিতে না পারে, সঙ্গ দোষে স্বভাব নষ্ট। এখন আমি কাজে চলে যাই, ছেলেটা যদি কোনো খারাপ সঙ্গে পড়ে যায়, এতদিনের শিক্ষা সব ঘেঁটে ঘ হয়ে যাবে। তাই চিন্তা করলো ছেলেটা যদি এটা কাজের মধ্যে থাকে তাহলে এটা হওয়ার সম্ভাবনা কম। আর এদিকে বাবুদের মাও বিহারীকে খুব ভালোবাসে, তাই বিহারীর একটা পাকাপুক্ত কাজ হয়ে গেল, রোজ গরু চড়াতে। এইবার বাবা বেশ কিছুদিন ভালোই কাটলো। আজকেও প্রতিদিনের মতো গাভী চড়াতে এসেছে। আর আজকে গাভী চড়াতে এসে একটা গন্ডগোল হয়ে গেল। কি গন্ডগোল? আজকে প্রচন্ড রোদ। এখন বিহারী চিন্তা করলো গরু চড়বে, আমি পেছন পেছন ঘুরে কি করি? তা আমি না হয় একটু গাছের তলায় বসি, এমনিতেই রোদ। গাছের তলায় বসে পড়েছে। আর মা বদনে নাম গাইতে বলেছে, ওই গাছে ঠেক দিয়ে বসে বসে গুনগুন করে নাম গাইছে। আর এদিকে সুন্দর বাতাস দিচ্ছে। এবার কি হবে? জোরে বলো। তোমাদের কি ঘুম পাচ্ছে? কার কার ঘুম পাচ্ছে একটু হাত তুলো দেখি। ও পাচ্ছে না? না, এই যে অনুষ্ঠানে কমিটির একজন বাবা, ওই যে সিদ্ধার্থ বাবু স্যারের সঙ্গে আমার অনেক দিনের পরিচয় এবং ওনার আমন্ত্রণে এখানে আসতে পেরেছি। তো স্যারকে আমি জানিয়ে দেব পরের বছর এখানে আসার সৌভাগ্য হয় বা না হয়, এই প্যান্ডেলে একটা গন্ডগোল আছে, এই গন্ডগোলটা যেন ওকে ঠিক করে। কি গন্ডগোল বলো তো? বলবো কি গন্ডগোল? আপনাদের প্যান্ডেলে খুঁটি বেশি হয়ে গেছে। এই খুঁটির সংখ্যা কমাতে হবে। কেন বলুন তো? খুঁটি যেখানে, খুঁটির গোড়ায় গোড়ায় গন্ডগোল। যদি ঠেক পাওয়া যায়, বাঙালি তো খেতে দিলে। একটা ঘটনা বলি শোনে। এক জায়গায় এরকম কীর্তন চলছে, এখন তো স্টেজের ব্যবস্থা বহু লোকের বলে, তখন নিচে হতো। তো একজন অল্প বয়সী ছেলে তার ঠাম্মাকে নিয়ে এসেছে, ভীষণ বয়স হয়ে গেছে, সামনে একটা খুঁটির গোড়ায় বসিয়ে দিয়েছে। এখন ঠাকুমা বসা থেকে চোখটা বন্ধ। কীর্তনিয়া আসলে উঠেই চিন্তা করছে আজকে কীর্তনটা খুব ভালো হবে। কেন না, একটা ভাব ভক্তিময় ভক্ত পাওয়া গেছে। তো কীর্তন শুরু হলো। আহা, বুড়িমার কি ভাব দেখেছো? চোখ বন্ধ করে শুনছে, একদম মন দিয়ে অনুভব করছে। কীর্তন চলছে, বুড়িমা চোখ খোলে, মানে এত ভাবের ভারে আর চোখ খুলতে পারছেন। এখন তাকে দেখে কীর্তনে তো কীর্তন করেই যাচ্ছে। সময় পেরিয়ে যায়, বুড়িমার ভাব শেষ হয় না, আমার তো কীর্তন শেষ হয়ে গেল। এখন যাই হোক, সময়ের মধ্যে তো বাঁধতে হবে। তো শেষ মোটামুটি হয়েছে। ও মা, বুড়িমা যে তখনও চোখ খোলে না। বুড়িমার কাছে গিয়ে করজোরে বলছে, বুড়িমা আমাকে তুমি ক্ষমা করো, তোমার কৃষ্ণ নাম শোনার পেপাসা আমি মেটাতে পারলাম না। বুড়িমা তাও চোখ খোলেন। কীর্তনিয়া ভক্তের কাছে গিয়ে ক্ষমা চাইছে যে তোমার ভাব আমি, মানে তোমার এত কীর্তন শোনার ভাব আমি পূরণ করতে পারলাম না, আমাকে তুমি ক্ষমা করো। তাও মানে চোখ আর খোলে, কি করা যায়? আচ্ছা যাই হোক, কিছুক্ষণ পর এখন সবাই কথা বলছে কীর্তনের সঙ্গে, হঠাৎ ছেলেটা এসে বলছে, ঠাকুমা, ও ঠাকুমা, ও ঠাকুমা, কি হলো? কীর্তন শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেল? এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? চ তখন দেখে কীর্তনিয়া বলে, সর্বনাশ, এতক্ষণ যার কাজ যেটাকে ভাবছিলাম সেটা আসলে বুড়ির লাভ হচ্ছে। এই যে বাবু শোনো, ডেকেছে। ছেলেটা এসে বলছে, কি হয়েছে বাবু বলুন? বলছে, আমার একটা কথা বলো, যে কিছু মনে না করো না, বলো বলুন না। বলছে, কে হয় এটা? বলছে, আমার ঠাম্মা হয়। বলছে, শোনো, আমার ঠাকুমা অসুস্থ। কেন, আপনি কি করে বুঝলেন? বলে, দেখো আমি মানলাম তোমার ঠাম্মা কীর্তন শুনতে ভালোবাসে, যেখানে কীর্তন হয় সেখানেই নিয়ে যাও, কিন্তু এমনটা তো একদমই উচিত নয় যে অসুস্থ মানুষকে নিয়ে এসো। আমার বিশ্রামের প্রয়োজন আছে, বাড়িতে একটু রেস্ট দাও, এরকম হরিবাসরে নিয়ে এসো না, একটু ঘুম টুম দাও যেন সুস্থ হয়ে যায় মানুষটা, হরিনাম তো পরেও শোনা যাবে নাকি। বলে, বাবু এটা আপনি বুঝবেন না। কেন? বলে, না না এটা আপনি বুঝবেন না। বলে, কেন বুঝবো না? বলে, ব্যাপারটা কি হয়েছে জানেন তো বাবু, এই যে বেশ মাসখানেক হলো আমার ঠাকুমা ঘুমোতে পারেন না রাতে। ডাক্তার ঘুমের ওষুধের পাওয়ার বাড়িয়ে বাড়িয়ে ফেল হয়ে গেছে, ঘুম আনতে পারছে না। কিন্তু ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম, ঠাকুমা আমাকে নিয়ে কীর্তন শুনতে আসতো, দেখতাম বসার থেকে
সে সকালবেলা কীর্তন হোক, সন্ধ্যে হোক, রাতে হোক, বসলেই ঘুমাবে। তা ভাবলাম এত টাকা ওষুধে খরচা করে কি হবে, যেখানে হরিবাসন হবে সেখানে গিয়ে বসিয়ে দিলেই ঘুমটা হয়ে যাবে। তাই গৌর হরি হরি হরি। তো এইরকমও কিছু মানুষ আসে, ও মা বাড়িতে কটা পর্যন্ত সিরিয়াল চলে সত্যি বলবে? 10টা 11টা, আরো বাড়বে বাড়বে, বাড়াও বাড়াও। কি গো শুনছো? কি হয়েছেটা কি? আরে সারাদিন খাটাখাটনি করে এসেছি, আর ভালো লাগছে না, একটু সাউন্ডটা কমা না। তাও দেখি আমি যেন ঘরে কাজ করি না, হ্যাঁ একটু সিরিয়াল দেখবো, উনি বাবু ওনার ঘুম এসে গেল। ভূত ব্যাপার। এইবার বলছে অফিস থেকে ফিরে বলছে বেশ ঠান্ডা পড়েছে, এক কাপ চা দাও তো। দাঁড়াও, বিজ্ঞাপন দিক যাচ্ছি, তাড়াহুড়ো একদম করবে না। চাকি জীবনে খাওনি নাকি? কি হয় না বাড়িতে? হ্যাঁ তো বাবা সিরিয়াল যদি 11টা অবধি হয় চোখগুলো এরকম করে করে দেখবে, আর 7টার সময় কীর্তন শুনতে বসে। আবার তারপর তো ঠান্ডা আছে, গায়ে গায়ে বসেছে, ও আর ঠেক লাগবে না অন্যের কাঁধে। আচ্ছা হাসির কথা মনে হলো তো, একটা কথা চিন্তা করো, বাড়িতে নরম বিছানা, গরম ঘর, ঘুম ধরতে চায় না, কত চিন্তা ভাবনা, শুইলেই বাবাদের কত চিন্তা এসে যায়। ভাবো লাউড স্পিকারে মাইক চলছে, শক্ত আসনে বসে আছো, গরম জায়গা নয়, হ্যাঁ ঠান্ডার মধ্যে বসে আছো, তাও ঘুম এসে যাচ্ছে, এত চিৎকার চেঁচামেচি তাও ঘুম এসে যাচ্ছে, ভাবা লাগে কত শান্তির জায়গা। গোবিন্দ যেখানে বিরাজ করে না এইরকমই হয়। তা বিহারী কি করলো গো? হ্যাঁ ঘুমিয়ে গেছে। এখন মাঝে মাঝে হরিধ্বনি দিচ্ছি, মায়েরা হাত তুলছেন, এবার যে ঘুমোচ্ছে হাত তুলতে গিয়ে ঘুম ভেঙে গেলে মনে মনে আমাকে গালাগালি দিচ্ছে, না জানি কতজনের গালাগালি নিয়ে যাচ্ছি আমি সঙ্গে করে। যা ভালোবাসা নাই পাই, মনে মনে গালবন্ধটাই নেই, যা দেবে তাই হবে। কিন্তু বিহারীকে তো বাহু তোলানোর কেউ নেই, নেই তো। কি ঘুম দিচ্ছে ছেলেটা। ঘুম যখন কে ভাঙলো দুপুর গড়িয়ে বিকেল। ওমা বিকেল হয়ে গেছে, আমাকে তো ফিরতে হবে, কি করি কি করি। এইবার গাভীগুলোকে সব খুঁজছে আর এক জায়গায় করছে, ততক্ষণকে একটা বাছুরি হারিয়ে গেছে। বাছুরি হারিয়ে গেছে আর তো কাজে রাখবে না, যে গাভীগুলো ছিল এক জায়গায় বেঁধে দিয়ে বাছুরি খোঁজা শুরু করেছে। খুঁজতে 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 অন্ধকার নেমে গেল, সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার বেলায় বাছুরি পাওয়া গেল। বাছুরি যেই না পেয়ে গেছে মা বাছুরিকে নিয়ে এবার বিহারী ঘরের দিকে ফিরছে। দেখো বাছুরি হারিয়ে গেল, কম বড় বিপদ, এটা বড় বিপদ। তারপরেও কিন্তু সে ভগবানকে দোষারোপ করেনি। কেন? ভগবান যা করে এটা বিশ্বাস করো, এটা যদি বিশ্বাস রাখতে পারো না জীবন খুব সহজ হয়ে যাবে। যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে, তাই তো। আজকে আমার জামাটা ছিঁড়ে গেছে বা পুড়ে গেছে, আমি কাঁদছি, মনে রাখবে ধ্বংস না হলে সৃষ্টি হয় না, ধ্বংসেরও পৃথিবীতে ধ্বংসেরও প্রয়োজন আছে। তো বাবা এইবার ওই বাছুরি নিয়ে ফিরে আসছে বিহারী। এই যে বাছুরি হারিয়ে গেল, পাওয়াও গেল, মাঝের মধ্যে কি হয়ে গেল, সময়টা একটু বেশি চলে গেল, এটাই হয়ে গেল বিহারীর জীবনের মহা যোগ। এইবার সন্ধ্যের বেলা যে পথ ধরে বিহারী ফিরছে, এইবার সেই পথের ধারে এমন সুন্দর মহতী আজকে হরিবাসর, সেখানে ভাগবতী আসর চলছে, পাঠক ঠাকুর পাঠ করছে, ভক্তরা সবাই মিলে হরিনাম গাইছে। হ্যাঁ গো, এই যে এত সুন্দর হরিবাসর হচ্ছে, যদি কেউ রাস্তা দিয়ে যায় তার মনটা একবার হলেও জাগবে, দেখি এত মানুষ বসেছে একবার দেখে যায়, কি মন জাগে না, যে যাই একটু দেখে যাই। এরকম অনেক মানুষ আছেন এখানেও, যে ভাবছিলেন যে যাই একটু দেখে যাই, এই দেখে যাই এসে আটকে গেছে, তাই তো এরকম অনেক মানুষ আছে। তো বিহারীরও চিন্তা ভাবনা যে যাই কি হচ্ছে একটু দাঁড়িয়ে দেখি। এবার বিহারী দাঁড়িয়ে পড়েছে, এদিকে যার ঘরের গরু সে বলে গরুগুলো গেল কোথায়, আর যার ঘরের ছেলে সে বলে আমার ছেলে গেল কোথায়। তাদের চিন্তা তারা করছে, আর ছেলে এদিকে দাঁড়িয়ে ওই ভাগবতী আসরে সবাই মিলে নাম গাইছে, আর বিহারী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, বন্যা যাই বলি হারি,
গোলক বিহারী। দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। আবার প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। আমা বন্যা দেখেছো? বাহ, আচ্ছা কারা কারা দীঘায় ঘুরতে গেছে একটু হাত তোলো দেখি। হ্যাঁ, আমাদের এখানে দীঘার ভোটার প্রচুর আছে। আচ্ছা, দীঘায় ঢেউ খেয়েছো তো? যখন বড় ঢেউ আসে কি করে? ডুবিয়ে দেয়। তরঙ্গ মানে হচ্ছে ঢেউ। বলছে আজকে বন্যা হয়েছে, ঢেউটা এত বড় যে সবাইকে ডুবিয়ে দিচ্ছে। কি গো, তুমি আমি নয়, তুমি আমি তো সাধারণ মানুষ, আমরা তো ডুবছি। আবার যিনি গোলক বিহারী, সেও থাকতে না পেরে এই প্রেম তরঙ্গে কি করছে? সাঁতার দিচ্ছে। আবার সে একা নয়, গোলক বিহারী সাঁতার দিচ্ছে দেখে তার সঙ্গে আবার কি এসেছে জানো? ও তার সঙ্গে, ও তার সঙ্গে, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। ওর সঙ্গে, ওর সঙ্গে, ওর সঙ্গে প্রভু নিত্যানন্দ সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা এলো, প্রেমানন্দে হরি হরি এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এলো। এমন বন্যা দেখি নাই ওসব শুকনাতে তলায়। এমন বন্যা দেখি না। ওতে শুকনাতে তলায়। বন্যা দেখি না। মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। ডুবলো নদের পুরুষ মানুষ জাতের বিচার নাই। আবার ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ডুবলো নদের পুরুষ মানুষ জাতের বিচার নাই। আমা বলছে এমন বন্যা দেখি নাই ও মানুষ শুকনাতে তলায়। মায়েরা বন্যা দেখেছো? হ্যাঁ কি না দেখেছো? আচ্ছা, বন্যা হলে কত মানুষ তলিয়ে যায়, হ্যাঁ, কত ঘর বাড়ি পড়ে যায়, জিনিসপত্র চলে যায়। এমন বন্যা দেখেছো জল নেই, মানুষ তলিয়ে যাচ্ছে? দেখোনি? আমার জল নেই, মানুষ তলিয়ে যাচ্ছে, দেখেছো? হ্যাঁ কি না দেখোনি? এই তো আজকে এখানে বন্যা হচ্ছে, হরি নামের বন্যায় জল আছে, এত মানুষ তলিয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার বলছে ডুবলো নদের পুরুষ নারী। আজকে এখানে বাবারা এত কষ্ট করে হরিবাসরের আয়োজন করেছে। আচ্ছা, গেটে কি লেখা আছে? ওই দরজায় যেখানে ঢুকলেন মেন গেট, ওখানে লেখা আছে মহিলারা প্রবেশ করবেন, পুরুষ প্রবেশ নিষেধ। সে কি গো, আবার লেখা আছে পুরুষ প্রবেশ করবে, মহিলা প্রবেশ নিষেধ, লেখা আছে? লেখেনি? হরিবল হরিবল। তার মানে কি? হরি নামের বন্যায় নারী পুরুষ কোনো বিভেদ নাই। ডুবলো নদের পুরুষ নারী। আর কি, আর কি বললাম? কিসের বিচার নাই? যাতে তুমি মুসলিম, তুমি হরি বলতে পারবে না, তুমি খ্রিস্টান, তুমি হরি নাম গাইতে পারবে না, এমন কোনো নিয়ম নেই, কোনো নিয়ম নেই। তার প্রমাণ চলে যান মায়াপুরে, দেখবেন কত অস্ট্রেলিয়া, ফ্রান্স, আমেরিকা থেকে মানুষ এসেছে। তারা খ্রিস্টান ধর্মী মানুষ, তারা সবাই সেবা করেছে, গলায় তুলসীর মালা নিয়ে হরি নামে নৃত্য করছে। জাতের বিচার নেই। আমার গৌর হরি যদি জাতের বিচার করতো, চাঁদ কাজী উদ্ধার হতো না। হরি নামে জাতের বিচার নেই। তার প্রমাণ ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরিদাস, দেখো হরিদাস কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সে তো ডুবে গেল। হরি নামের বন্যা এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এলো। আচ্ছা, আজকে এখানে হরি নামের বন্যা হয়েছে তো? হয়েছে তো? সম্মান একত্রিত হয়েছি। আচ্ছা, বন্যা যখন হয়ে গেছে, এই বন্যার জলে কি কেউ নামবে? এমনিতেই
ঠান্ডা, জলে নামতে বললে সব ছুটে পালিয়ে যাবে, কিন্তু এটুকুর গ্যারেন্টি দিতে পারি এই জলে নামলে ঠান্ডা লাগবে না, গা গরম হয়ে যাবে। তা নামবে কি? হরিনামের বন্যার জলে নামবে? দেখি কারা কারা জলে নামবে, দেখি হাত তোলো দেখি। ওদিকের হাত কোথায় গেল? তোলো তোলো, নালে ঘুমিয়ে পড়বে, তোলো। এদিকে একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে তুমি নামো সেই জলে, হরি বল বলে তুমি নামো সেই জলে, ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে, ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে, ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে, ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। হরি বল মা বলছে একবার হরি বল বলে তুমি নামো সেই জলে। আর এই জলে নামলে কি হবে জানো? রতন পাবে। পেয়েছো রতন? বলছে এই রতনটা এমন, বাবার হাতে যদি একটা হীরের আংটি থাকে, বাবার হাতে, বাবা চলে যাওয়ার পরে আংটি নিয়েই দ্বন্দ্ব লাগে। হ্যাঁ, ভাই বলবে আমার, দাদা বলবে আমার, নে মারপিট লেগে যা। কিন্তু এমন রতন, গৌর রতন, এ রতন চোর চুরি করতে পারে না, কাউকে ভাগও দিতে হয় না, তাই তো? আর বলছে ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। সন্তোষকে চেনো? চেনো না? বলবো? চিনবে? চিনতে চাও? এই ভজন গানটা কে লিখেছে? সুন্দর ভজন গান, জানতে চাও? কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয়কে চেনেন তো? ওনার বাবা হলেন সন্তোষ ভট্টাচার্য। উনি এত সুন্দর ভজন গান আমাদের কীর্তন সমাজে উপহার দিয়েছেন। ওনার চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। তাই বলছে ও মা, তোমরা ডুবলে, আমরা যখন ডুবি তখন হাবুডুবু খাই, আর ডুবুরি ডুবে রতন তোলে। কেন? শুধু ডুবলে হবে না, শুধু ডুব দিলে হবে, কি করতে হবে জানো? ডোবার মতো, ডোবার মতো, ডোবার মতো ডুবলে বুঝি তুমি রতন পাবে। ডোবার মতো, ডোবার মতো, ডোবার মতো ডুবলে বুঝি তুমি রতন পাবে। ডোবার মতো ডুবলে বুঝি সেও যে রতন পেল। ডোবার মতো ডুবলে বুঝি তুমি রতন পাবে। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে তাই বল, হরি হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো। বাবা, বেশ সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম তো। এইবার বাবা দেখো, সব সময় তো নাম গাইলে হবে না, কথাও বলতে হবে। তো পাঠক ঠাকুর এবার পাঠ শুরু করেছে। এবার পাঠক ঠাকুর কি পাঠ করছে একটু মনোযোগ দিয়ে শোনেন। এই পাঠটা কিন্তু একটু শোনা লাগবে। যেমন আজকে আমি কথাগুলো বলে যাচ্ছি, তেমন পাঠক ঠাকুরও বলে যাচ্ছে। কি বলছে শোনো, শোনো। বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তারা 24 জন সখা, তারাও গরু চড়ায়। লাভ দিয়ে উঠেছে বিহারি, কি আমি একা নয়, ওরাও গরু চড়ায়। তাহলে শুনি শুনি ওরা কি করে গরু চড়ায়। বলে ওরা আবার একটা দুটো গরু চড়ায় না, ওরা 9 লক্ষ ধেনু চড়ায়। হ্যাঁ, তারা সবাই মিলে একই সঙ্গে গরু চড়ায়, যমুনা থেকে জল পান করে, একসঙ্গে সেবা করে। তারা প্রতিদিন নিত্য বিনোদ খেলা খেলে। বিনোদ মানে নতুন, প্রতিদিন নতুন নতুন খেলা খেলে। হ্যাঁ, আর ওদের মধ্যে রাজাকে, রাখাল রাজা কৃষ্ণ, তার হাতে একটা বাঁশি আছে। যদি কোনো গাভী পথ ভুল করে অন্য কোথাও চলেও যায়, ওই বাঁশিটা বাজালে আপনা ফিরে আসে। যেই না শুনেছে বিহারি, আপনাদের মাথায় কি এলো আমি বলতে পারবো না, তবে বিহারির মাথায় একটা কথা ঢুকে গেল, কম গরু চড়ালে কম মাইনে। এখন আগেই বলেছি কম দেব, বেশি নেব। এইবার বলছে এখানে গরু চড়ালে কম মাইনে দিচ্ছে, ওদের 9 লক্ষ ধেনু, অনেক মাইনে পাওয়া যাবে, তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবে। আবার একা একা গরু চড়াই ভালো লাগে না, ওরা 24 জন, আমি গেলে হয়ে যাবে 25 জন।
আর শুধু কাজই হয়, খেলা হয়। তাই যদি আমি ওখানে চলে যেতে পারি, খেলাও হবে, কাজও হবে। এই যে আজকে ঘুমিয়ে গেলাম, বাছুরি হারিয়ে গেল, একাকে খুঁজতে হলো, কিন্তু কৃষ্ণর সঙ্গে যদি বন্ধুত্ব করে নিতে পারি, ওই বাঁশি বাজালেই ফিরে আসবে, গাভীকে আর খোঁজা লাগবে না। সব রকম সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে, আমিও যাব বৃন্দাবন। ছেলের মনে জেগে গেল আমি যাব বৃন্দাবন। এবার ফিরে এসেছে, যার ঘরের গাভী তাকে ফেরত দিয়ে তার কাছ থেকে মাইনে নিয়ে নিয়েছে, বলে তোমার ঘরে আর আমি কাজ করব না।